বললে পারে বলবেন হানে বলছে কি খবর মামুর বেটারা, চলে এলাম রাজশাহী মানে রাজশাহী। পদ্মা নদীর তীরে অবস্থিত বাংলাদেশের একটি অন্যতম জেলা শহর হচ্ছে রাজশাহী। নির্মল বাতাস এবং বিশুদ্ধ আবহাওয়ার কারণে বিশ্বজুড়ে নাম রয়েছে রাজশাহীর। এছাড়াও রাজশাহী শহরকে বিভিন্ন নামে রাখা হয়, শিক্ষানগরী, আমের রাজধানী, রেশম নগরী, শান্তির শহর তার মধ্যে অন্যতম। হাজার টাকার বাজিতে সর্বোচ্চ সংখ্যক জায়গায় ঘোরাফেরা এবং খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে চ্যালেঞ্জ নিয়ে চলে এলাম রাজশাহীতে। আছে নাকি কোনো বাজিগর যে একদিনে রাজশাহী শহরে 1000 টাকায় সর্বোচ্চ সংখ্যক জায়গায় ঘুরতে পারেন এবং পেট ভরে খেতে পারেন? তবে তার সাথেই হবে আমার পরবর্তী বাজি। রাজশাহী শহরের যে জায়গাগুলো দেখব সেগুলো অনেক দূরে দূরে, তাই আমিও দেখব ঘুরে ঘুরে। সকাল সকাল সেরে নিচ্ছি আমার সকালের নাস্তা, কারণ পেট ভরে নিয়ে আমার ঘোরা অনেক বেশি আনন্দদায়ক হবে। আমার নাস্তার মেনুতে যা যা থাকছে তার মধ্যে হচ্ছে চাপাতির রুটি, সবজি এবং লটপটি। চাপাতির রুটি হচ্ছে 2টা 12 টাকা, সবজি 10 টাকা, লটপটি 70 টাকা এবং পানি 15 টাকা, সর্বমোট 107 টাকা। আমি কথা না বাড়ি এখন খাওয়া শুরু করছি। রাজশাহী শহরের কেন্দ্রস্থলে অবস্থিত বরেন্দ্র গবেষণা জাদুঘরটি হচ্ছে বাংলাদেশের প্রথম জাদুঘর। প্রত্নতাত্ত্বিক গবেষণার তালিকায় এবং সংগ্রহের তালিকায় এটি রয়েছে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ স্থানে। প্রত্ন এই সংগ্রহশালাটি ব্যক্তিগত উদ্যোগে 1913 সালে স্থাপিত হয়। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় এখন এটি পরিচালনা করছে। বরেন্দ্র গবেষণা জাদুঘরে 9000-এরও বেশি নিদর্শন রয়েছে। এখানে যেমন রয়েছে 1000 বছর পুরনো সিন্ধু সভ্যতার নিদর্শন, তেমনি রয়েছে মহেঞ্জোদারো সভ্যতারও নিদর্শন। বরেন্দ্র জাদুঘরে বিভিন্ন নিদর্শন ছাড়াও 5000-এর মতো পুঁথি রয়েছে। এর মধ্যে 3646টি সংস্কৃত, বাকি সবগুলো বাংলায় রচিত। একসময় রেসকোর্স ময়দানে 32.76 একর জমির উপর AHM কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান এবং চিড়িয়াখানা অবস্থিত। রাজশাহী থেকে 4.2 কিলোমিটার দূরত্বে এটি অবস্থিত। এখন আমি চিড়িয়াখানার ভেতরে চলে যাব, তবে চিড়িয়াখানার ভেতরে যাওয়ার আগে টিকিট কেটে নিচ্ছি। ভাইয়া কি অবস্থা? টিকিট কত করে? 25 টাকা। আচ্ছা, আমাকে একটা টিকিট দেবেন। 25 টাকা দিয়ে আমি টিকিট কেটে ফেললাম এবং ভেতরে যে হরিণ, গাধা সহ অসংখ্য প্রাণী আছে সেগুলো চোখ ভরে দেখব। 1974 থেকে 76 সালে এই চিড়িয়াখানা নির্মাণ কাজ শুরু হলেও রাজস্ব বিভাগের অনুমতিক্রমে এখানে শিশু পার্কও নির্মাণ করা হয়। এ কারণেই এই চিড়িয়াখানাকে বলা হয় কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা।
চিড়িয়াখানার গেটে দেখেছিলাম জিরাফের ভাস্কর্য, আর এখানে দেখছি মৎস্যকুমারীর ফোয়ারা। এছাড়াও এই পার্কে রয়েছে নানা ধরনের ফুল, ফল এবং ঔষধি গাছ। এই পার্কের মধ্যে দিয়ে সুন্দর ছোট্ট একটি লেক বয়ে গেছে, তার উপরে রয়েছে নান্দনিক একটি ব্রিজ। উত্তরাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের নানা সংগ্রহ নিয়ে গড়ে উঠেছে বাংলাদেশের প্রথম শহীদ স্মৃতি সংগ্রহশালা। মুক্তিযুদ্ধের নানা ইতিহাস এবং নানা তথ্য নিয়ে গড়ে উঠেছে এই শহীদ স্মৃতি সংগ্রহশালা। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে 1976 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার কমপ্লেক্সে এই সংগ্রহশালাটি যাত্রা শুরু করে। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী চলে আসে এই সংগ্রহশালায়। শহীদ স্মৃতি সংগ্রহশালার একটি প্রধান অংশ মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণাগার পাঠাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে। 1947 থেকে 1971 পর্যন্ত সমস্ত প্রকার বই, সংকলন, পেপার কাটিং, ইশতেহার এবং ম্যাগাজিনের বাধাকৃত অংশ এখানে রক্ষিত আছে। ছয় 6,600 ফুট জায়গা নিয়ে চমৎকার স্থাপত্য নৈপুণ্যে গড়া শহীদ স্মৃতি সংগ্রহশালাটি 3টি গ্যালারিতে বিভক্ত। প্রথম গ্যালারিতে 1952 থেকে 1971 সাল পর্যন্ত মুক্তিযুদ্ধের নানা সংগ্রহ অর্থাৎ বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন নিদর্শন স্থান পেয়েছে। এখানে আছে 1969 সালের গণ অভ্যুত্থানের বিভিন্ন ছবি, মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত পোশাক, রাজশাহীর প্রথম শহীদ মিনারের ছবি, মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন আলোকচিত্র, শিল্পীদের আঁকা মুক্তিযুদ্ধের ছবি, প্রতিকৃতি ও মুক্তিযুদ্ধের সাথে জড়িত অসংখ্য দুর্লভ সংগ্রহ। এখানে আরও আছে শহীদ বুদ্ধিজীবীদের ব্যবহৃত জিনিসপত্র, মুক্তিযুদ্ধের প্রতীকী ভাস্কর্য, 7 জন বীরশ্রেষ্ঠের ছবি, পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচারের ছবি ও প্রতিকৃতি সহ অন্যান্য সংগ্রহ। ৭১-এর গণহত্যায় নিহত শহীদদের মাথার খুলি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক আলোকচিত্র, পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণ ও বিজয়ী মুক্তিযোদ্ধাদের ছবিও এখানে রক্ষিত আছে। আমি সুলেমান হাজারি, মানুষ হচ্ছি ভালা ভুলা, তাই এখন রাজশাহীতে দুপুরবেলা খাবো কালাভুনা। আগেই পরিকল্পনা করেছিলাম যে রাজশাহীতে এসে আমি সব শাহী খাবার খাবো, কালাভুনাও কিন্তু এক প্রকার শাহী খাবার। আমি কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি। রোদ যখন আধা আধা আমি দেখতে চলে এলাম মসজিদ বাঘা। রাজশাহী শহর থেকে মাত্র 48 কিলোমিটার দূরে বাঘা মসজিদ অবস্থিত। এই মসজিদের পূর্ব পাশের 5টি দরজা খোলা আছে, উত্তর এবং দক্ষিণের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। বাঘাশাহী মসজিদটি 256 বিঘা জমির উপর অবস্থিত। বাংলার সুলতান গৌড়ের নসরত শাহের আমলে এটি 1523 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়। সমতল ভূমি থেকে 8 থেকে 10 ফুট উপরে এই মসজিদের আঙিনা তৈরি করা হয়েছে। এছাড়াও এটির গাঁথুনি চুনসুরকি দিয়ে এবং 4টি মেহরাব প্রচণ্ড কারুকার্য খচিত। বাঘাশাহী মসজিদের ভিতরে এবং বাহিরে প্রচুর পোড়ামাটির ফলক লক্ষ্য করা যায়। এই মসজিদের ভিতরে একটি গোপন কক্ষ রয়েছে নামাজের জন্য। বিশেষ এই কক্ষটি কার বা কাদের জন্য নির্মাণ করা হয়েছিল এটি এখনও অজানা। বাঘাশাহী মসজিদের পূর্ব পাশে রয়েছে বিশাল একটি দিঘি, আর অন্য পাশে রয়েছে কবরস্থান।
আমি সুলাইমান হাজিরি এখন চলে এলাম পুঠিয়া রাজবাড়িতে। রাজশাহীর অনন্য স্থাপনাগুলোর মধ্যে পুঠিয়া রাজবাড়ি অন্যতম। বহুকক্ষ বিশিষ্ট দ্বিতল এই রাজবাড়িতে ঢোকার জন্য উত্তর দিকে রয়েছে সিংহদরজা। রাজা এবং জমিদাররা এখানেই তাদের রাজকর্ম পরিচালনা করতেন। ঊনবিংশ শতাব্দীতে এই রাজবাড়িটি নির্মিত হয়। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে এই রাজবাড়ি। চলে এলাম রাজবাড়ি ঠিক পাশেই রাধা গোবিন্দ মন্দিরে। এই মন্দিরের দেয়ালে সুসজ্জিত করে রাখা হয়েছে পোড়ামাটির নানা চিত্রকল্প। তবে জানা যায় যে রামায়ণ এবং মহাভারতে বর্ণিত যুদ্ধের বিভিন্ন চিত্র এবং পৌরাণিক নানা কাহিনী ফুটে উঠেছে এসব পোড়ামাটির চিত্রকল্পে। এই হচ্ছে রাজাদের রাজকীয় জেলখানা। এখন আমি ভেতরে ঢুকতে চাচ্ছি, কিন্তু আমার ভেতরে কেমন যেন একটা ভয় ভয় কাজ করছে, কিন্তু একই সাথে অনেক রোমাঞ্চও কাজ করছে। আসুন আমরা একসাথে দেখি। ঠিক এই ঘরটিতেই ফাঁসির কয়েদি যারা থাকতো তাদেরকে ফাঁসি দেওয়া হতো, এবং পাশেই রয়েছে যেসব কয়েদি সাজাপ্রাপ্ত হতো তাদের রাখার ব্যবস্থা। আর রাজাদের বাইজিখানা ছিল আমার ঠিক সামনে, মানে কয়েদিখানার ঠিক ডান পাশে। এটি হচ্ছে রানীর প্রথম বাসস্থান, যেখানে রানী নিজের সাজগোজ থেকে শুরু করে সবকিছু করতেন। এরপরে যাব আরো একটি বাসস্থান দেখতে রানীর, তারপরেই রয়েছে রানীর ঘাট। রানী হেমন্ত কুমারীর আরেকটি বাসভবনের পাশেই রয়েছে এই আহ্নিক মন্দির। রানী ঘাট থেকে স্নান করে আসার পর প্রথমে এই আহ্নিক মন্দিরে পুজো দিতেন, তারপর তার প্রাসাদে যেতেন। এই হচ্ছে রানী হেমন্ত কুমারীর রানীর ঘাট। এই ঘাটেই রানী হেমন্ত কুমারী স্নান করতেন, তারপর চলে যেতেন আহ্নিক মন্দিরে পুজো দিতে। এখানে একই জায়গায় তিনটি মন্দির অবস্থিত। ছোটবেলার গোপাল মন্দির, একই ব্যক্তি বড় হওয়ার পর সেটি হয়ে যায় গোবিন্দ মন্দির, এবং পাশেই রয়েছে আহ্নিক মন্দির। তিনটি মন্দিরই তাদের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পাঁচানির জমিদার রানী ভুবনময়ী 1232 খ্রিস্টাব্দে এই শিব মন্দির নির্মাণ করেন। যদিও পূর্বে এই মন্দিরের দেয়ালের গায়ে বিভিন্ন পোড়ামাটির পৌরাণিক চিত্রকল্প ছিল, কিন্তু বর্তমানে এগুলো একদম নষ্ট হয়ে গেছে। তবে মজার ব্যাপার হচ্ছে এখনও এখানে শিবরাত্রি এবং বুমবুম উৎসব হয়, এবং সেটি দেখার জন্য প্রচুর দর্শনার্থী এখানে চলে আসে। শিব মন্দিরের ঠিক পাশেই রয়েছে জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরের মজার বিষয়টা হচ্ছে রথযাত্রার সময় রথ জগন্নাথ মন্দিরে নিয়ে আসা হয়, তারপর 10 দিন থাকার পর উল্টো রথ আবার গোবিন্দ মন্দিরে যায় এই জগন্নাথ মন্দির থেকে।
পুঠিয়ার রাজবাড়ি থেকে 4 কিলোমিটার দূরে তারাপুর গ্রামে হাওয়াখানা অবস্থিত। হাওয়াখানা রাজশাহীর পুরাকীর্তিগুলোর মধ্যে অন্যতম একটি নান্দনিক স্থাপনা। রাজশাহীর 17টি পুরাকীর্তির মধ্যে পুঠিয়ায় এই হাওয়াখানা অন্যতম। হাওয়াখানা 10 একর দিঘির একদম মাঝখানে অবস্থান করছে। দৈর্ঘ্য 45 ফুট, প্রস্থ 42 ফুট এবং উচ্চতা 34 ফুট। 2 তলা বিশিষ্ট হাওয়াখানা প্রথম তলা একদম পানির নিচে। চুন সুরকি আর পাতলা ইটের তৈরি এই ভবনের চারপাশে রয়েছে 6 ফুট চওড়া বারান্দা। মূলত রাজা বাহাদুর হাওয়াখানা নির্মাণই করেছিলেন আমোদ ফুর্তি করার জন্য। রাজবাড়ি থেকে যারা হাওয়াখানায় আসতেন তারা সাধারণত রথ কিংবা হাতিতে চড়ে এখানে আসতেন, তারপরে পুকুরে নৌকায় করে চলে আসতেন এই হাওয়াখানায়। হাওয়াখানায় আসার পরে তারা এখানকার নির্মল বাতাস ভীষণ উপভোগ করতেন। আজকে সারাদিন বাঘা মসজিদ, চিড়িয়াখানা, হাওয়াখানা, পুঠিয়া রাজবাড়ি সহ অনেক জায়গায় ঘুরেছি। মাত্র 1000 টাকায় খেয়ে পরে ঘুরে এই ছিল আমার চ্যালেঞ্জ। আছেন নাকি কোনো বাজিগর যে একদিনে 1000 টাকায় রাজশাহী শহরের এতগুলো জায়গা বা এর চেয়েও বেশি জায়গা ঘুরতে পারবেন? তবে তার সাথে হবে আমার পরবর্তী বাজি।